যারা ভালো করে আমাদের লাইফস্টাইল ফলো করতে চান, এই 3 মাস আপনি 1 মাস 2 মাস 3 মাস এই 3 বার এখানে আসবেন। আমরা কোরআন হাদিস মানি না বলে আজকে আমাদের এই পরিণতি। যখনই নিজের কৃষ্টি কালচার বা নিজেদের ইয়া থেকে দূরে চলে যাব, তো তখনই আপনার বডি থ্রেটে পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের নতুন বছরে আবার নতুন করে আমরা চিন্তা ভাবনা করি। ইনশাল্লাহ আমরা এই বছর সুস্থতার সঙ্গে কাটাবো, কি বলেন? দেখুন, যারা আমাদেরকে আগে থেকেই ফলো করছেন তারা কিন্তু এই শীতকালেও তারা টাটকা আছে। কারণ হচ্ছে এই যে শীতকালে যাদের অনেক বেশি সর্দি কাশি জ্বর ইত্যাদি যে সমস্যাগুলো হতেই থাকে, এটা থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো আমার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা। এবং ইমিউন সিস্টেমের একটি বড় কম্পোনেন্ট হচ্ছে ভিটামিন ডি। এবং দেখেন, মজার ব্যাপার হলো শীতকালে এই রোদই থাকে না এবং ভিটামিন ডি পাওয়ার যে উপায় সেটাও বন্ধ হয়ে যায়। তার মানে এটা তারা কি বুঝলাম যে আগে থেকে আমাদের সঞ্চয় করে রাখা দরকার। তো এই জন্যে আমরা মনে রাখবেন যে কবরে গেলে আমল করা যায় না, কিন্তু কবরের জন্য সঞ্চয় যেটা সেটা আগে থেকেই আমাদের সংগ্রহ করতে হয় যখন আমরা জীবিত থাকি। তো ঠিক অসুস্থতার পূর্বে আমরা যদি নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি, সেটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এইটাই মেডিকেল ভাষায় বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, বা প্রিভেনশন ইজ দ্য কিউর। অর্থাৎ আমার রোগই নাই, তাহলে এখান থেকে ভালো হওয়ারও কোনো কিছু নাই। আমার যদি রোগ না হয়, তো আমরা ডায়াবেটিসকে ভ্রূণ অবস্থায় মেরে ফেলতে পারি, বা ডায়াবেটিস হওয়ার আগে ডায়াবেটিসের কবর রচনা করা যেতে পারে। এটা কি করে সম্ভব? যেইভাবে ডায়াবেটিস তৈরি হয় আমি যদি সেইভাবে না চলি, তাহলে আর ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নেই। আর ডায়াবেটিস হওয়ার ফলে এই যে ডায়াবেটিসের কারণে যে চোখ নষ্ট হয় সেটাও হওয়ার কোনো কারণ নেই। ডায়াবেটিসের ফলে যে লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট বিকল হয়, ব্রেনে সমস্যা হয়, হজমের সমস্যা হয়, নার্ভের সমস্যা হয়, জয়েন্টের সমস্যা হয়, আঙ্গুল কাটতে হয়, পা কাটতে হয়, ডায়াবেটিক ফুট। ওদিনও আমার এক খুব নিকট আত্মীয়, এই যে গ্রামে গেলাম, ওর এই পা কেটে ফেলার মতো অবস্থা হয়েছে ডায়াবেটিসের কারণে। অথচ আমাদের আত্মীয়, কিন্তু দুঃখজনক হলো প্রদীপের নিচে সবসময় অন্ধকার থাকে। মানে নিজের আত্মীয়রাই নিজেদের কথাও শোনে না, মানে না। এবং তারা বেশিরভাগ মানুষ এখন চিকিৎসা বিশ্বাস করে হলো যে আমি ট্যাবলেট খাবো, মানে চিকিৎসাটা আর একজনের হাতে। বিলিভ মি, আমাকে অনেকেই ওদিন একজন মেজর জেনারেল ফোন করে ওর মেয়ের ব্যাপারে, স্যার আপনি আমাকে হেল্প করুন। মানে ওনার ভাব যে বা বুঝ যেটা, যে আমি হয়তো তাকে সাহায্য করতে পারবো। ডু আন্ডারস্ট্যান্ড? যে তার মেয়ের ওজন 95 কেজি, আমি বোধহয় তাকে হেল্প করতে পারবো। ইটস নট পসিবল। হেল্প আমি করতে পারবো না, হেল্প নিজেকেই করতে হবে। কেননা 95 কেজি ওজন যে বানাইছে তাকেই সেটা কমাতে হবে। এখন সে যদি নিয়ম না মানে, আমার তো আর কিছু করার নেই। আমরা তো বলেই দিচ্ছি নিয়মগুলো কী কী। তা আমরা চিকিৎসা মনে করতেছি ডাক্তারের হাতে, আর চিকিৎসা মনে করছি ওষুধ দিয়ে। তো যখন চিকিৎসা ডাক্তারের হাতে এবং ওষুধ দিয়ে হবে, তখন রুগীদের আর তেমন কোনো কাজ থাকে না ওষুধ খাওয়া আর ডাক্তার দেখানো ছাড়া। তো এই জন্যে রুগীরা সুস্থ হয় না, রুগীই থাকে। প্রজারা সবসময় প্রজা, রাজারা সবসময় রাজা থাকে। ডাক্তাররা সবসময় রাজা, আর রুগীরা সবসময় প্রজাই থাকে। তো কারণ হচ্ছে ডাক্তারদের হাতে চিকিৎসা, রুগীদের হাতে কিছু নেই। কিন্তু আমরা আজকে আপনাদেরকে সুসংবাদ দিতে চাই এই নতুন বছরে, যে আপনাদের হাতেই সব কিছু আসলে আছে। দুঃখজনকভাবে আপনারা জানেন রাজা কি করে বানাইছিল? প্রথমে রাজা কারা বানাইছিল জানেন? আপনারাই, এই প্রজারাই রাজা বানাইছে। এবং সেই রাজাই তাকে মনে করেন সব কিছু করে, শাসন শোষণ যাই হোক, নাকি বোঝেন নাই কথা? তা রোগ আপনারাই বানাইছেন, বানায় রুগী হয়েছেন। এখন সেই সুযোগে আর এক দল আপনাকে শোষণ করছে এবং রোগ পোষার বুদ্ধি আরও পরামর্শ দিচ্ছে। রোগ হওয়ার জন্যে 5টি মূলনীতি। তাহলে এক হচ্ছে, আমরা যদি নিজের যত্ন নেই, আমরা যদি টেনশন না করি, পরিকল্পনা করি, আমাদের যদি প্ল্যান থাকে। এখন তো জানেন আমাদের প্ল্যান থাকা দরকার। হ্যাঁ, উই শুড হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, তাহলে আমাদের এখন প্ল্যান লাগবে, বুঝতে পারছেন? প্ল্যানিং করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের এটা বাস্তবায়ন করতে হবে, মনে থাকবে? এখন প্ল্যান করার জন্য নলেজ লাগে না? তো প্রথমে আপনাদের যে নলেজ আছে সেটা দিয়ে শুরু করেন। কি কি নলেজ আছে? বেশি খাওয়া ভালো না, জাঙ্ক ফুড খাওয়া ভালো না, হালাল তৈব খাওয়া ভালো, ন্যাচারাল খাওয়া ভালো, প্রাকৃতিক খাওয়া ভালো, প্রসেসড খাওয়া ভালো না, কেমিক্যাল খাওয়া ভালো না। ঠিক, এটা তো আমাদের জানা আছে। আচ্ছা দেখি আপনাদের কেমন বুদ্ধি, বলেন তো। একটা ফার্মের মুরগি স্বাস্থ্যের জন্য ভালো,
নাকি একটা দেশি রাতা মোরগ স্বাস্থ্যের জন্য ভালো? সবাই জানে, মাশাল্লাহ মাশাল্লাহ, তা তো আর শেখানো লাগতেছে না, মাশাল্লাহ। তাই তো, এই নলেজটা খালি বাস্তবে প্রয়োগ করতে হবে। এখন যার সামর্থ্য আছে আস্তা মুরগি পুরাটাই খাবে, আর যার সামর্থ্য নেই একটা ঠ্যাং হলেও খাবে, নাকি? ব্যাপারটা বুঝেন নাই? কথা হলো যে যার যেমন সামর্থ্য আছে, কিনা? তাই বেশি খেলে কি হবে? রুগী হবে। তাহলে হাদিসে আসছে 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে, কি? এবং 1 ভাগ এই তো একটু বরবর খাইলে বলেনি, বলছে যে ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো। ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, মনে আছে নাকি? তাহলে এই নলেজগুলো অলরেডি আছে আমাদের। তারপর রোজা রাখো, তাহলে এগুলো তো নলেজ আমরা জানি। এখন এইগুলো যা জানি আগে সেটা প্রয়োগ করবো। রোদ ভালো, এখন অনেকেই কোভিড উপলক্ষে বা কোভিড আসাতে আমরা জানছি ভিটামিন ডি এর গুরুত্ব। যদিও আমি কোভিডের আগে থেকে দেখবেন আমার 19 সালের ভিডিও আছে ভিটামিন ডি নিয়ে। ভিটামিন ডি নিয়ে সবার আগে আমি কথা বলেছি, মানে সোশ্যাল মিডিয়াতে, মানে আমার জানা মতে, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাপক আকারে আর কি। হ্যাঁ, আমি সবচেয়ে বেশি আমার মতে শুরু করেছি, এবং রোদে গিয়ে আমার বহুত আগের ভিডিও আছে, এখন তো অনেকেই বলতেছে। এখন অনেক ভাইরাল ভিডিও আমি দেখি যেখানে ভিটামিন ডি এর আলোচনা হয়, আমি এতে অনেক খুশি। কিন্তু আমার কথা বুঝতে পারছেন? এখন অনেকেই এটা নিয়ে কথা বলছে। আমার কথা হলো ভালো কথা, সবাই মিলে বললে আমি মেলা খুশি। তো আমাদেরই একদল ভক্ত আছে, তাদের একটা আচরণ আছে যেটা আমার পছন্দ হয় না, একটু বলে দিই। সবসময় তো ওদের সুনাম করি, যারা ভক্তদের সুনাম করতে হয়, নাহলে তো ভক্তরা আবার মনে কষ্ট পাবে, তাই না? তো ভক্তদের দুর্নাম করি একটু। সেটা হলো, তারা যখনই আমি একটা কথা বলি, এই কথা অন্য কারোর মুখে শুনলে কয় জাহাঙ্গীর স্যার তো আগেই কইছে, এটা বলে। কেন ভাই? আপনি তাকে উৎসাহ দেন যে হ্যাঁ, আপনার এই কথাগুলো আপনারা সবাই বলেন, আমরা খুশি হই, আমাদের উপকারে লাগে, সত্য সবাই মিলে ছড়াতে হবে। যেমন সবাই মিলে প্রচার করছে ডায়াবেটিস ভালো হয় না, এখন সব ডাক্তার এসে যদি বলে ভালো হয় ভালো হয় ভালো হয়, তাহলে খুশির ব্যাপার। তো একজন বলতেছে ভালো হয়, কয় যে ওই জাহাঙ্গীর স্যার তো আগেই কইছে, মানে হ্যাঁ আমারে বড় করতে চায়। তো দরকার নেই তো আপনাকে, মানে ভক্তরা আর কি কি করতে চায়, একটু বড় বানাইতে চায়। তো বড় এখানে তো হইল না। আমাদের যেই এই ধরনের কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, সুস্বাস্থ্যের কথা বলে, এবং তার ইনফরমেশন যদি সঠিক হয়, আমরা তাকেই কি করবো? অ্যাপ্রিসিয়েট করতে হবে, যেন এই কথাগুলো বেশি বেশি মানুষ বলে, নাকি? বুঝেন নাই কথা? বুঝছেন আপনারা? আপনারা এখন বোঝা লাগবে না, ভক্ত হওয়ার পরে বুঝলে হবে। হ্যাঁ, এখন যারা হইছে তাদের কথা বলতেছি আর কি। এখন ভক্ত কেমনে হইছে? হলো সে আগে বিশ্বাস করতো ডায়াবেটিস কোনোদিন ভালো হয় না, এই বিশ্বাস নিয়ে সে 15 বছর ডাক্তার দেখাইয়া 12-14টা ওষুধ হয়েছে। এখন সে হঠাৎ আমার ভিডিও দেখছে, কয় ভালো হয়। প্রথমেই ভাবছে এই আরেক সিটিং, বুঝেন নাই? তো সে ভাবছে আরেক সিটিং, তো কয় দেখি সিটিং কি কয়। হ্যাঁ, তো সে দেখতে দেখতে দেখছে যে, তারপর আস্তে আস্তে একটু একটু করে যে দেখি একটু আসলে তো হয় কি না। হ্যাঁ, আর ফ্রিগুলো করে দেখি। তো সে রোজা রাখে, একটু ভাত টাত কমায় খায়, কদিন পরে ভাত ছেড়ে দিছে, রুটি ছেড়ে দিছে, একটু ব্যায়াম ট্যাম করে দেয়, ডায়াবেটিস তো আসলে ভালো হয়ে গেছে, 12-14টা ওষুধ ভালো হয়ে গেছে, মানে ওষুধ লাগে না এখন, বিনা ওষুধে তার এখন ভালো। তো এইবার সে আর একটু ভালো করে মানতে এই 2-3 বছর পরে দেখে যে এইটাই তো আসলে সত্য কথা। তখন সে এখন নামাজ পড়তে পারে, সেজদা দিতে পারে, এখন সে উপকার পাইছে, এখন সে আমার ভক্ত হয়েছে। ব্যাপারটা বোঝেন নাই নাকি? তা আপনারা তো কেবল আজকে আসছেন, আজকে তো আর ভক্ত হওয়া যাবে না, এটা হলো অন্ধভক্ত। হ্যাঁ, যে চেনে না, শোনে না, জানে না কিচ্ছু, ভক্ত হয়েছে, মানে বেকুব ভক্ত, এখন মানে অযথা ভক্ত। হ্যাঁ, তা এখন বেশিরভাগ হলো অযথা ভক্ত। মানে আমার কথা বলছি না, ধরেন আজকে সাকিব খানের বা সাকিবুল হাসানের ভক্ত যারা, তো এখন তারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট ভালোবাসে, তো ক্রিকেট ভালো খেলে সে, এই জন্য তারা ভক্ত। কিন্তু ব্যক্তিগত জীবনে সাকিবকে দিয়ে তার কিন্তু যে সে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মানে তার পার্সোনাল কোনো উপকার হয়েছে? হয়নি। তাহলে ওর যেমন ভক্ত হইতে সময় লাগবে না, আবার ওরে বিদেশ পাঠাইতে সময় লাগবে না, ওরে কুশপত্তি লিখে যায়, একদিন 0 বানাইছে, তার সেঞ্চুরি করার কথা ছিল। হ্যাঁ, বুঝেন নাই? তো ওদিনই দেখা যায় সাকিব রে পায়ের তলে পিষতেছে তার ভক্তরা, নাকি? ব্যাপারটা বুঝেন নাই? তা আবার ধরেন নায়ক সাকিব, সে মনে করেন ভালো ভালো সিনেমা বানাচ্ছে, একটা সিনেমা ভালো হয়নি, এই সিনেমা দেখে সবাই তারে গাইলেচ্ছে, তার ভক্তকে শ্রাদ্ধ করতে তার বেশিক্ষণ লাগবে না, ভক্ত শ্রাদ্ধ বানায় দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন নাকি? তো এই হলো অন্ধভক্ত, আজাইরা ভক্ত, এই ভক্তরাই আরে মারবে। কিন্তু আমাদের যারা ভক্ত, এরা কোনোদিনই জীবন গেলেও আমাদের ক্ষতি করবে না, বরং বলবে যে জীবন দিয়ে হলে আমাদের রক্ষা করার চেষ্টা করবে। কারণ কি? সে এখন নামাজ পড়তে পারে, তার 12-14টা ওষুধ লাগে না, সে সুস্থ হয়েছে, সে সত্য ফিরে পাইছে, সত্য পথকে সে আবার অনুধাবন করতে পারছে। তাহলে এইটা সে অনন্তকাল মনে রাখবে। ব্যাপারটা বুঝছেন ঘটনা? তাহলে আমরা ওই আলতু ফালতু ভক্ত আমাদের মানে দরকার নেই।
তো যাই হোক, আমরা যদিও এই নতুন বছর টছর অতটা বিশ্বাস করি না, তবুও নতুন বছরে আমাদের একটা প্রতিজ্ঞা, যেটা আমরা সবসময় করি, এবং প্রতি বছর শেষে আবার সেটা ভঙ্গ করি, আবার নতুন করে শুরু করি, এটা চলতেই থাকে। হ্যাঁ, নতুন বছরে নতুন করে শুরু করব, তা 2-3 মাস পরে সব ঝামেলা শেষ, তারপর আবার পুরান বছর শেষ হয়ে যায়, কিছুই করতে পারে না, আবার নতুন বছর, এইভাবে মরে যাবে। এই যে কোষের যে ওভারলোড, আমরা বুঝলাম কিভাবে হয়। তাই কোষের ওভারলোড হয় কেন, তার ভিতরে প্রধান কারণ হলো যে আমরা যে খাবার খাই, খুব ভালো করে খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে খাবার আমরা খাই সেই খাবারে যথেষ্ট পুষ্টি নাই বিধায়, সেই খাবারটা অর্গানিক না বিধায়, সেটা পূর্ণাঙ্গ না বিধায়, সেখানে ম্যানিপুলেশন করা হয়েছে বিধায়, খেয়াল করেন কথাগুলা, সে অল্প খেলে সে পুষ্টি পায় না সঠিকভাবে, অল্প খেলে তার পেট ভরে না, অল্প খেলে তার ক্ষুধা মেটে না। এই জন্যে সে কি করে, একটু একটু করে খায় বা বারবার খায়, বা অল্প খেয়ে আবার ক্ষুধা লাগে আবার খায়। তো এইভাবে সে পুষ্টি সংগ্রহ করতে গিয়ে মোটা হয়ে যায়, আর কম খেলে দুর্বল ফিল করবে। আর যেহেতু সে কায়িক শ্রম বা ব্যায়াম করে না, শুধু খায়, এই জন্যে সে মোটা হয় বা কোষে ওভারলোড হয়। আর কোষে ওভারলোড হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এটা হলো ডায়াবেটিসের মূল কারণ। তাহলে আমাদের যাদের ডায়াবেটিস ভালো হয়েছে, ওজন কমিয়েছে বা অন্যান্য সমস্যা থেকে ভালো হয়েছে, তারা নিয়ম মেনে হয়েছে, কোনো ওষুধ দিয়ে এটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। কোনো ওষুধ নাই যেটা কোষ খালি করে দিবে, কোনো ওষুধ নাই যেটা কোষ খালি করে দিবে, বুঝতে পারছেন? তাহলে ভালো হবে হচ্ছে যদি নিয়ম মানে। নিয়মগুলো হলো, খাবারগুলো তো আমরা বলে দিলাম যে আপনাদের সব রেজাল্টের উপরে নির্ভর করে, যেমন ধরেন আপনার কোষে ওভারলোড আছে কিনা, তো খাবার যে আমি দিব, আপনার কোষের ওভারলোড মাপবো কিভাবে, হোমা আইআর দিয়ে। কিভাবে মাপবো? তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, হোমা আইআর। তাহলে ইনসুলিন যদি বেশি থাকে বা ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, বা হোমা আইআর ধরেন 1 থাকলে ভালো, আর ইনসুলিন 4-5 থাকলে ভালো। হোমা আইআর কত থাকলে ভালো? 1। ইনসুলিন কত থাকলে ভালো? এখন ধরেন আপনার হোমা আইআর বেশি, তাহলে সেটা কমাতে হবে না? আপনার সুগার বেশি, সেটা কমাতে হবে না? আপনার ইনসুলিন বেশি, সেটা কমাতে হবে না? তাহলে আপনাদের জানতে হবে না যে আপনার ইনসুলিন কত। তাইলে আপনার ইনসুলিন কত থাকলে ভালো বলেন? 4-5। এখন আপনার কত বলেন? বলেন আমি জানি না। বলেন কত? জানি না। তো না জানলে আপনি আপনি যে রুগী সেটাই জানেন না, আপনার সমস্যাটা কি সেটা জানেন না, তাহলে ভালো কি করে হবেন? এই যে আপনি যে এত বছর ডাক্তার দেখাইছেন ডায়াবেটিসের, তারা আপনার হোমায় আর দেখাইছে কেন? আর আমাদের রুগীরা যে ভালো হয়েছে, যারা বললো, সাক্ষী দিল এখানে দাঁড়াইয়া সবার সামনে, তারা হোমা আয়ার মেপেছে, জেনেছে, তার হোমায়ের কত সেটাও জেনেছে, কত থাকলে ভালো সেটা জেনেছে, এবং কি করলে হোমায়ের কমানো যাবে সেটা মেনে এখন কমাইছে। বুঝছেন যারা নতুন এসেছেন, নাকি বুঝেন নেই? বুঝেন নাই কথা? আমার লেকচার এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে হোমায়ার বাড়ে কিভাবে? কোষে ওভারলোড হইলে বাড়ে। তো কোষে ওভারলোড হয় কিভাবে? কি শিখছেন? বেশি খেলে। তাহলে কম খেলে কি হবে? কমবে। তাহলে বারবার খেলে কি হয়? বাড়ে। রাত জাগলে কি হয়? ব্যায়াম না করলে কি হয়? তাহলে ব্যায়াম করলে কি হবে? রাতে ঘুমাইলে কি হবে? মানসিক প্রশান্তি চর্চা করলে কি হবে? রোজা রাখলে কি হবে? কি বোঝেন নাই বলেন এবার? বুঝছেন এবার? হ্যাঁ, এই তো, গুড, থ্যাংক ইউ। এই বুঝতে পারছেন? তার মানে কি? তার মানে হলো আমরা এতক্ষণ আলোচনা করলাম রুগী হয়েছে কেমনে, কি? তাহলে এর ভিতরে তো রুগী থাকবো না কিভাবে সেটা আছে। তাহলে হোমায়ার বাড়ছে কেমনে বুঝছেন? কিভাবে? বেশি খেয়ে, বারবার খেয়ে, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খেয়ে। এর বিপরীত কি? হালাল তৈব খাবো, 1 ভাগ খাবো, ক্ষুধা লাগলে খাবো, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবো। আর যারা আজকে রুগী এসেছেন তাদেরকে তো আমরা সাইন্টিফিক্যালি আপনার কি খেতে হবে বলে দিব। আমি তো বললাম বলে দিব নাকি? বাবা বলছি বলে দিব 1 মাসের কি খাবেন, এই যে এখানে বলে দেওয়া হবে, বলা হয়েছে নাকি? বুঝছেন কিনা? এটা কিসের আলোকে বলা হবে? আপনার ভিটামিন ডি লেভেল, আপনার ইনসুলিন লেভেল, আপনার সুগার লেভেল, আপনার হোমায়ের লেভেল, আপনার টিজিএইচডিএল রেশিও, আপনার সিআরপি ইত্যাদি, সিপেপটাইড, মানে আপনার রিপোর্টের আলোকে আপনার ওজন কত, আপনি কি কি ওষুধ খান, কতদিন ধরে রুগী, কোন কোন ডাক্তার দেখান, আপনি কি মাজা ব্যথার চিকিৎসা চান, নাকি আপনি গিরা ব্যথার চিকিৎসা চান, নাকি ওজন কমাইতে চান, নাকি ওজন বাড়াইতে চান, কথা বুঝতে পারছেন? তো সেইটার আলোকে আপনার খাবার দাবার হবে সেরকম। একটা ছেলে আসছে ওজন বাড়াইতে চায়, তো ওর খাবার তো হবে ভিন্ন। আরেকজন আসছে, এই মেয়েটা ওজন কমাইতে চায়, ওর খাবার হবে ভিন্ন। ব্যাপারটা বুঝেন না?
একজন আসছে তার ইনসুলিন নর্মাল, সুগার নর্মাল, তার খাবার হবে ভিন্ন রকম। আর একজন আসছে তার সুগার বেশি, ইনসুলিন বেশি, তার খাবার ভিন্ন রকম। একজন আসছে ইনসুলিন সুগার দুটোই বেশি, আর একজন আসছে ইনসুলিন বেশি সুগার কম, তার খাবার হবে আলাদা। নাকি বোঝেন নাই? তাহলে একটা লোক কি খাবে, প্রথম হলো সে কি করে, সে কি করে, তার কি কি সমস্যা আছে, সে কয়টা ওষুধ খায়, কি ধরনের খায়, সে কি চায়, কি হইতে চায়, তো এগুলোর উপরে নির্ভর করে তার খাদ্য। এখন আমরা আপনাদেরকে হেল্প করছি, অর্থাৎ আমরাই আপনার রিপোর্ট দেখে আমরা ডাক্তার পুষ্টিবিদ মিলে আপনাকে একটা প্ল্যান দিচ্ছি, কিন্তু 3 মাসের ভিতরে নিজের প্ল্যান নিজে করা শিখতে হবে। এটাই হলো দ্য পেশেন্ট এম্পাওয়ারমেন্ট, মানে আমি আমার মতো চলবো, আমি জানবো, মানবো। আমি এই জন্য প্রথমে কি বলছি আপনাকে, প্রথমে আপনি যা জানেন সেটা দিয়ে শুরু করেন, যে ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাতে হবে, ভোরে উঠতে হবে, রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, পরিমিত খেতে হবে, রোজা রাখতে হবে, এটা তো আমরা জানি। তাহলে শুরু করার জন্য আপনি যা জানেন সেটা মানেন না, তাহলে সেটা আগে মানা শুরু করতে হবে। যে প্রথমে আমরা যেটা জানি সত্যি ভালো, মানে আগেও ভালো জানতেন, আমরাও বললাম ভালো, বুঝেন না কথা? যেমন ব্যায়াম আপনি নিজেও জানতেন ভালো, আমরা বললাম ভালো, তাহলে যেটা আপনি আগেই ভালো জানতেন আমরাও ভালো বললাম, তাহলে এখন আপনি মানা শুরু করছেন কিনা প্রশ্ন হলো সেটা। তাহলে ভালো হবেন কিভাবে বলেন? ওষুধ খায় না মাইনা? তাহলে আপনি যতই জানেন না মানলে ভালো হবেন না। ক্লিয়ার? আমরা কোরআন হাদিস মানি না বলে আজকে আমাদের এই পরিণতি, আমরা ঐক্যবদ্ধ নই বলে আজকে আমাদের এই অবস্থা হয়েছে, আমরা সীসাডালা প্রাচীরের মতো না বলে আমাদের আজকে এই পরিণতি হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এটা আমাদের বুঝতে হবে। সেটা ধর্মীয়ভাবে হয়েছে, সেটা লাইফস্টাইলের কারণে হয়েছে, সেটা আমরা নানানভাবে আমাদের আইন, আমাদের কানুন, আমাদের নীতি, আমাদের সব কিছু আমাদের শেষ হয়ে গেছে। কেননা কারণ আমাদের মূল নাই, আমাদের শেকড় থেকে আমরা সরে গেছি, আমাদের মূল থেকে আমরা বিচ্যুত হয়েছি। এই জন্যে আজকে আমাদের নানান দিকে সমস্যা হচ্ছে, নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আমি একা বলি মা, হ্যাঁ বুঝেন নাই কথা? হ্যাঁ, কারণ কি আজকে আমার আঙ্গুল কাটতে হচ্ছে, এর জন্য আমি দায়ী। শুধুমাত্র আমি যে আমার আল্লাহর নিয়মকে না মানার ফলে আমার এই পরিণতি হচ্ছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি ইনসুলিন মারতেছেন, এর জন্য আপনি দায়ী। এবং আপনি এই যে আল্লাহর আইনকে লঙ্ঘন করেছেন, কি কি লঙ্ঘন করেছেন, যতটুকু আল্লাহ খেতে বলেছে আপনি তার চেয়ে বেশি খেয়েছেন। যখন খেতে বলেছে তখন খাননি, যখন ঘুমাতে বলেছে তখন খেয়েছেন। যেই খাবার আল্লাহ খেতে বলেছে হালাল তৈব সেটা খাননি, আপনি খেয়েছেন বিকৃত খাবার, জেনে বা না জেনে, হটেভার সেটা বিষয়। মূল রেজাল্ট পাবে কি করছে সেটার উপরে, জেনে করছে না জেনে করছে সেটা পরে, আগে কি করছে সেটার উপরে রেজাল্ট। যে আমি ব্যায়াম করলে রেজাল্ট একরকম, না করলে আর একরকম, কায়িক শ্রম করলে একরকম, না করলে আর একরকম। সো আমি কি করি সেটার উপরে আমল, সেই আমলের উপরে হচ্ছে আপনার আমল নামা, সেটার উপরে আপনার হচ্ছে কনসিকুয়েন্স বা পরিণতি আপনাকে ভোগ করতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এখন আপনি প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড কি বোঝেননি, বাট খাইছেন তো, হ্যাঁ সেই খাওয়ার উপরে রেজাল্ট আসবে। আমরা যখনই নিজের কৃষ্টি কালচার বা নিজেদের ইয়া থেকে দূরে চলে যাব, তো তখনই আপনার বডি থ্রেটে পড়ে যায়। এটার উদাহরণ হলো, ধরেন আমরা যেভাবে সরিষার তেল খেতাম, আমরা কায়িক শ্রম করতাম, আমরা দুবেলা খেতাম, হ্যাঁ সারাদিন কষ্ট করতাম, আমরা আর্লি ঘুমায় যাইতাম, আমরা ভোরে উঠতাম, এটা হলো আমাদের কালচার, এটা হলো আমাদের শিরার ভিতরে আছে, এটা হলো আমাদের রক্তে মিশে আছে। কিন্তু এখন আমরা আমাদের কালচার থেকে সরে গিয়ে আমরা এখন তেল খাই বিদেশি, রাত জাগে এটা বিদেশি কালচার, কায়িক শ্রম করি না এটা বিদেশি কালচার। সাহেব তো আমরা তো সাহেব না, আমরা এখন সাহেব হয়ে গেছি, মেম সাহেব হয়ে গেছি, কিচ্ছু করি না। তো এখন আমরা মেম সাহেব সাহেব হয়েছি, আমরা তো এরকম ছিলাম না, আমরা তো একটা কৃষক জাতি ছিলাম। আমাদের তো মহিলা পুরুষ সবাই নির্বিশেষে জান, ওই যে এখন ধান উঠে গেছে কিন্তু আরও আগে, এখন ধানের কাজ মোটামুটি শেষ, বুঝতে পারছেন? তো ধানের সিজনগুলোতে গ্রামে যে দেখেন নারী পুরুষ ছোট বাচ্চা কাচ্চা নির্বিশেষে দে আর ওয়ার্কিং। আমরা 1 বা 2 পুরুষ আগে আমরা গ্রামে ছিলাম বেশিরভাগ, নাকি জমিদার ছিলেন আপনারা? 2-1 জন জমিদার থাকতে পারেন, বাট মোস্ট অফ দা আপনারা গ্রামে ছিলেন 1 পুরুষ 2 পুরুষ আগে। তা এখন এই গ্রামের পরিবেশ সেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো ছিল। তা আমরা সেখান থেকে এসে এখন এমন একটা জায়গায় আসছি যেখানে আমরা মানে কবুতরের খোপের মতো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে থাকি, আর খাই হচ্ছে বিদেশি খাবার, দেশি না। সয়াবিন তেল বিদেশি খাবার, আমরা খাইতাম রাতা মোরগ, এখন খাই ফার্মের মুরগি, এটা আমাদের দেশের না, এটা আমদানি হয়েছে।
তারপরে ফার্মের ডিম খায়, শ্বাসের মাছ খায়, এগুলো আমাদের দেশে আমরা খাইতাম নদীর মাছ, পুকুরের মাছ। আমার বাড়ির পাশে একটা খাল এখনও আছে, তবে সেটা তো বোঝেনি, খালের অবস্থা হয়েছে নালার মতো। আর যে মেইন নদী সেটা খালের চেয়েও খারাপ অবস্থা, সেখানে এখন ধান চাষ করা যায় নদীর ভিতরে। শীতকাল কিছুদিন পর আরও পানি শুকিয়ে যাবে। তো এখন আব্বা গল্প দিচ্ছে, কয় যে তোমার চাচা চাচা ওই যে সে ইসের ব্যবসা করতো, ওই নৌকাটা আড়াআড়িভাবে নৌকার মধ্যে অনেক মাল জিনিস ছিল আর কি। তা এখন নৌকাটা কি করতো, ওই যে আড়াআড়িভাবে রেখে দিলে খালের মধ্যে মাছ লাফ দিয়ে দিয়ে উঠে ওই নৌকার মধ্যে পড়তো। মাছ এত ছিল, তাও ফারাক্কাবাদ তখনও হয়নি। হ্যাঁ, লাফ দিয়ে দিয়ে ওই যে ওখানে সামনে ইয়া ছিল, ব্যাট দেওয়া ছিল, ওখান থেকে লাফায় লাফাইয়া। মাছের একটা ধর্ম আছে, ওনারা টেকনিক জানে কোথায় মাছ লাফ দেয়। তো নৌকা রেখে দিলেই হয়তো নৌকার মধ্যে মাছ ভরতো, ওই পুকুরের মধ্যে নিয়ে রাখতো এখানে। তাহলে এরকম ছিল অবস্থা। এই ফারাক্কার আগের কথা বলতেছে, যে এটা ফারাক্কাবাদেরও আগের কথা, তখন এত মাছ ছিল ন্যাচারালি। তা এখন সেই নদী, এখন নদী গেছে খাল হইয়া, খাল হয়ে গেছে নালা, নালা হয়ে গেছে ডোবা। ব্যাপারটা বুঝছেন? তো আমাদের এখন বর্তমানে প্রাকৃতিক যে সম্পদগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমরা এখন ওই যে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, হাইব্রিড নির্ভরশীল হয়ে পড়ছি। তাহলে চাষের মাছ এখন খাই, যেটা আমাদের বাপদাদা খায়নি। সত্যি কথা হলো এটা। আমরা সরিষার তেল খাই, আগে গ্রামে সবাই সরিষার তেল খাই, তাই না? এখন আমরা খাই সয়াবিন তেল। বাপদাদারা সবসময় সরিষা, 100 টাকা সরিষা এক সপ্তাহ যাইত। আমরা এখানে যারা আছি সেরা যেন আজকে যা শিখেছি এটা যেন সমাজের ভিতরে ছড়াইতে থাকি, পরিবারের ভিতরে ছড়াইতে থাকি, সবাইকে যেন এই সত্যের দাওয়াত দিতে থাকি, এবং ওষুধ থেকে মুক্তির উপায় আমরা যেন সবাইকে বলি, এবং আমরা নিজেরা পরিবর্তন আমাদের করার পরে, মানে আমরা নিজেরা পরিবর্তিত হয়ে এই পুরো সবাইকে, সমাজকে সুস্থতার পথে নিয়ে আসা আমাদের যে নৈতিক দায়িত্ব, এটা যেন বোঝার আল্লাহ ক্ষমতা দেন, এবং আমরা যেন এটাকে আমাদের সেই ইসলামের একটা অংশ মনে করে, এটা ইবাদতের একটা অংশ মনে করে এটাকে যেন আমরা সবাই ছড়াই, এবং সমাজের পরিবর্তনে আমরা আমাদের যে ভূমিকা পালনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ এবং জান্নাতুল ফেরদৌস হাসিল করা এবং আল্লাহর আরশের সবচেয়ে নিকটবর্তী থাকা, এটাই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়। ইনশাল্লাহ সবাইকে আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।